গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে গোয়াতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি দুধসাগর ফলস। আমাদের গাড়ি বলা ছিল ভোরবেলা 6টার সময়তে। খুব পাংচুয়াল ড্রাইভার, তো একদম রাইট টাইমে এসে হাজির। আমরাই 5 মিনিট লেট ছিলাম। দুধসাগর ফলস যেতে হলে তোমাদেরকে 2-3টে বুকিং করতে হবে। এক তো যেতে যেতেই আমাদের ড্রাইভার বলে দিল যে একটা অনলাইন বুকিং করে নাও, তাহলে লাইনে দাঁড়াতে হবে না অতক্ষণ। তো সোনিয়া সেটা বুকিংটা করে ফেলেছিল। তারপরে ওখানে যাওয়ার পর একটা গাড়ি বুক করতে হয়। আমরা যে গাড়ি করে যাচ্ছি সেই গাড়িতে কিন্তু দুধসাগর ফলস অবধি যাওয়া যাবে না, ওদের গাড়ি নিতে হবে ফরেস্টের। তো সেই গাড়িতে 7জন বা 8জন করে যাওয়া যায়, বাট আমরা 4জন যেহেতু ছিলাম, আমরা গোটা গাড়িটাই বুক করেছিলাম। আমাদের কস্টিং পড়েছিল 3,500 টাকা পুরো গাড়িটার ভাড়া। আর লাইফ জ্যাকেট কম্পালসারি, সবাইকে নিতেই হবে। তো তার ভাড়া ছিল পার হেড 40 টাকা করে লাইফ জ্যাকেটের। আর অনলাইন যে বুকিংটা করেছিলাম সেটা 550 টাকা। তো এই হলো টোটাল কস্ট। দুধসাগর ফলস যেতে হলে অন্য সময় যদি তোমরা যাও, যেমন আমরা এখন যাচ্ছি ডিসেম্বর মাস, এই সময়তে গাড়ি যাবে। খানিক দূর যাওয়ার পর তারপরে তোমাদেরকে হাঁটতে হবে। কিন্তু যদি বর্ষাকালে যাও সেই সময়তে কিন্তু গাড়ি যায় না, একদম প্রথম থেকেই তোমাকে একদম হেঁটে একদম দুধসাগর ফলস অবধি যেতে হবে। তো এই হলো ডিটেলস, তোমাদের বলে দিলাম। এবারে আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও হাঁটতে থাকো, আর মধ্যেখানে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন আবার দিতে থাকবো। তো ট্রেকিংটা এনজয় করো আমাদের সঙ্গে। দুধসাগর ফলস স্পটে পৌঁছাবার আগে বেশ কিছুটা রাস্তা তো আমাদের এখন ট্রেক করতে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করছি। গোয়া হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ার ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন। লাইফে প্রত্যেকেই আমার মনে হয় একবার গোয়া যেতে চায়। আমরা 50 বছর বয়স পার করে আমরা চিন্তা করলাম যে না, গোয়া তো কবে যাবার, বুড়ো হয়ে যাচ্ছি, 50 বছর হয়ে গেল, চল এবারে একবার গোয়া ঘুরে আসি। তাই প্ল্যানটা করেছিলাম যে গোয়া যাব। তো আমরা গোয়া গিয়েছিলাম ভায়া মুম্বাই হয়ে, মানে কলকাতা থেকে ট্রেনে দুরন্ত ধরে আমরা গিয়েছিলাম মুম্বাই। মুম্বাইতে আমাদের সব বন্ধুদের সঙ্গে দেখা করে তারপরে ফের গোয়া গিয়েছিলাম। তোমরা গোয়া গেলে ডাইরেক্ট ট্রেন আছে হাওড়া থেকে গোয়ার ম্যাডাগন অবধি। কলকাতা থেকে তোমরা ফ্লাইট নিয়েও গোয়া পৌঁছাতে পারো, আর ভায়া মুম্বাইও যেতে পারো। মুম্বাই থেকে গোয়া যাওয়ার হচ্ছে ট্রেন আছে, আর বাসও আছে। এবারে ইজিয়েস্ট ওয়ে তোমাদের কাছে যেটা মনে হবে তোমরা সেইভাবে পৌঁছিও গোয়া। তো এখন দুধসাগর ফলসে বেশি জল নেই, কারণ এখন তো শীতকাল, তাই জন্য। বর্ষাকালে এই জায়গায় একদম যেন উপচে পড়বে, হয়তো এত দূর পৌঁছাতেই পারবো না বর্ষাকালে। তো আমরা এই জলটাকে, এই ফলসটাকে এখন উপভোগ করি, একটুখানি এনজয় করি। তোমরা ভিডিও দেখতে থাকো, আর মধ্যেখানে আমি তোমাদেরকে ফের আবার ইনফরমেশন দিতে থাকবো। সঙ্গে থাকো। এটা হলো কোঙ্কান রেলওয়ের রেল লাইন। যদি কখনো দুধসাগর ফলসের ওই অপরূপ রূপটা দেখার ইচ্ছে হয়, তাহলে বর্ষাকালে এই রেল লাইনটাতে যে ট্রেন যায় সেই ট্রেনে কখনো উঠো, তাহলে দুধসাগর ফলসের সেই অপরূপ রূপটা দেখতে পাবে। দুধসাগর ফলস ফেরার সময়তে আমাদেরকে ড্রাইভার এখানে দাঁড় করিয়েছিল, পন্ডা এই জায়গাটার নাম। আর এটার নাম হচ্ছে, এই মস্কটার নাম হচ্ছে সাফা মসজিদ। এটা বানিয়েছিলেন ইব্রাহিম আদিল শাহ 1560 সালে। উনি ছিলেন
বিজাপুরের সুলতান। এখানে মেয়েরা মোস্ট প্রবলি মনে হয় অ্যালাউ না, কেন বন্ধই ছিল এটা, কারণ আমরা ঢুকতে পারিনি। কিছু বাইরের লোকজন ছিল, ঘোরাফেরা করছিল। এত গরম ছিল ওই জায়গাটাতে। গোয়াতে ডিসেম্বর মাসে গেছি, কিন্তু মারাত্মক গরম। দেখতেই পাবে কাঞ্জা এখানে এখন বলছে ছাওয়াতে একটুখানি আমরা রেস্ট নিই, গাড়িতে বসা যাবে না, এখানেই বসি। ওই যে কাঞ্জা এখন রেস্ট নিচ্ছে। যাই হোক, এটা দেখে আমরা আবার এই জায়গাটাতে এলাম। এটার নাম হচ্ছে মঙ্গেশী টেম্পল। এই মন্দিরটি তৈরি হয় 1744 সালে এবং এখানে শিবের পুজো হয়। ওয়েল ডেকোরেটেড মন্দির আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগলো। গরমটা যদি একটু কম থাকতো আরও ঘুরে আরাম পেতাম, কিন্তু শীতকালে যে এত গরম পাবো গোয়াতে, কল্পনার বাইরে। এবার পৌঁছালাম ব্যাসিলিকা অফ বম জেসাস। এটা তৈরি হয় 1594 সালে। এখানেই ফেমাস সেন্ট ফ্রান্সিস সেঞ্জিভাসের মমিটা আছে, যদিও আমি তার ছবিটা তুলিনি। ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য অল্প অল্প ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, পুরো ভিডিও করতে পারিনি। দেখতে থাকো তোমরা। রাস্তার এক পাশে হচ্ছে ব্যাসিলিকা অফ বম জেসাস, আর ঠিক উল্টো সাইডে হচ্ছে চার্চ অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। এটার একদিকটা হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা, আর আরেকটা সাইডে চার্চটা আছে। এটা হলো ক্যাথলিক চার্চ, আর চার্চটা তৈরি হয় 1661 সালে পর্তুগিজদের আমলে। ওনারাই তৈরি করেছিলেন। চার্চটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, মানে বেশ খালি খালি, কোনো টুরিস্ট সেখানে ছিল না, কেন ম্যাক্সিমাম যা ভিড় দেখলাম সব ওই ব্যাসিলিকা অফ বম জেসাসেই আছে। তো খুব একটা বেশি ছবি টবি নিতে পারিনি, কে জানে কখন কি আটকাবে, সেই জন্য অল্প অল্পই নিয়েছিলাম। তা আমরা একটুখানি বাইরে এখন সবাই একটু বিশ্রাম করব, তারপরে আবার অন্য স্পট যাব। এখন মারাত্মক গরম, জানো এই জায়গাটাতে। কে বলবে ডিসেম্বর মাস, মনে হচ্ছে যেন আমাদের পশ্চিমবাংলার গরমকাল, এত গরম।
এই দুর্গটির নাম হলো রাইস ম্যাগোস। এই দুর্গটি মান্ডোভির উত্তর তীরে রাইস মাগোসে অবস্থিত এবং মান্ডোভি নদীর পশ্চিম দিক থেকে খুব বেশি দৃশ্যমান। এটি ভাইসরয়দের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং পরে এটি একটি দুর্গে রূপান্তরিত হয়। এটি ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা 1798 থেকে 1813 সালের মধ্যে সংক্ষিপ্তভাবে দখল করা হয়েছিল। এই ফোর্টটাতে ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফি লাগবে অ্যাডাল্টদের। আজকের মতো আমাদের ক্যাবে ঘোরা হয়ে গেল, এবার আমরা এয়ারবিএনবি ফিরব। আজকে আমাদের ক্যাবের ভাড়া ছিল 4500 টাকা সারাদিনের জন্য। আমরা এয়ারবিএনবিতে ফিরে একটুখানি ফ্রেশ হব, তারপরে সন্ধেবেলায় বেরোবো টিটোজ লেনে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টিটোজ লেনে। পৌঁছে গেলাম টিটোজ লেন। এই রাস্তাটা সোজা গেলে বাগা বিচ। আওয়াজ শুনেই বুঝতে পারছো কীরকম মিউজিক চলছে। প্রথম দিকটা ভিড় ছিল, মধ্যখানটা একটু ফাঁকা ছিল, আবার তারপরে ভিড়। এই হলো বাগা বিচ। আমরা কোনো রেস্টুরেন্টে ঢুকিনি, কারণ রেস্টুরেন্টের বাইরে একটা সত্যি কথা বলবো, বাইরে না বেশ কিছু লোকেরা দাঁড়িয়ে ছিল কালো কালো পোশাক পরে, মানে সাফারি স্যুট পরে। তাদেরকে দেখে না আমার ঠিক লাগেনি, মানে কেন জানি না, ভেতর থেকে একটা ফিলিংস আসে না যে এই জায়গাটাতে যাওয়া যাবে না, সেই রকম ফিলিংসটা এসেছিল। আর আমরা তো একা গিয়েছিলাম, 4 জন মেয়ে, আমাদের সঙ্গে কোনো ছেলে যায়নি, তো বলতে পারো একটু ভয়ই লেগেছিল। কারণ এই বয়সে এসে না কোনো চাপ নেওয়া যাবে না, কারণ ফের ওইখানে যাব, ফের যদি আমাদের সঙ্গে যদি কোনো ছেলেরা ঢোকে ফের আবার সেই ফোন নাম্বার চাওয়াচাবির ব্যাপার থাকে। কাঞ্জা তো থাকবে না এখানে, কাঞ্জার ফোন পাবে না, সোনিয়াও থাকে না অর্ধেক সময়, বেঁচে রইলাম আমি আর সুতপা। তো কেন শুধু শুধু এই হাঙ্গামাগুলো নেব? সেই জন্য ওদেরকে বললাম যে দেখ, রিস্ক নিয়ে লাভ নেই, স্ট্রেট বিচে চল, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, মিউজিক টিউজিক শুনবো, আমাদের মতন আমরা এনজয় করব। ওরা খুব একটু হাসাহাসি করেছিল যে রিঙ্কু এত ডেসপারেট, বাট রিঙ্কু এই রিস্কটা নিতে পারলো না। স্টিল আমি নিতে পারিনি, সত্যি কথা। হয়তো নেক্সট টাইম গেলে নিতে পারবো, কিন্তু নেক্সট টাইম আমি তখনই ট্রাই করব যদি আমার সঙ্গে কোনো ছোটোবেলাকার কোনো ছেলে বন্ধুরা আমাদের সঙ্গে যায়, তাহলে এই রিস্কটা নেবো, আদারওয়াইজ আমি নেব না। তো এই হলো টিটোজ লেনের কাহিনী। এবারে তোমরা হাসতেও পারো, কাঁদে যেমন খুব হাসছিল, সবাই হেসেছে, সবাই আমাকে নিয়ে খুব জোক করেছে। গোয়া এলে এই নারকোল গাছপালা টি শার্টটা অবশ্যই কিনো, খুব বেশি দাম নয় এগুলোর, গোয়াতে পড়বে আর তারপরে তোমার কাছে স্মৃতি থেকে যাবে তোমাদের কাছে। ডে 2 কমপ্লিট হলো আজ আমাদের, ভালোই আমরা এনজয় করলাম টিটোজ লেনে, আমাদের মতন আমরা এনজয় করেছি, আমরা স্যাটিসফাইড। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে অ্যাগোডা ফোর্ট, সাউথ গোয়ার কিছু পোর্শন, পর্তুগিজ বেকারি, যতটা পারবো ততটা আমি কভার করব নেক্সট ভিডিওতে।
যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। একটা রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা আমার আপকামিং যত ভিডিও আমি পোস্ট করব এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। মেনলি ট্রাভেল রিলেটেড থাকে ভিডিও, আর কিছু গার্ডেনিং টিপস থাকবে, যেহেতু আমি গার্ডেনিং খুব ভালোবাসি। কিছু ইনস্ট্যান্ট রেসিপি থাকবে যেগুলো তোমাদের ট্রাভেলিংয়ে কাজে লাগবে, সেই সমস্ত রেসিপিগুলো আমি এই চ্যানেলেই পোস্ট করব। তো বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলো না। এখান থেকে আমরা ক্যাব করব, নিয়ে আমরা এয়ারবিএনবি ব্যাক করব। তো সবাই ভালো থেকো, গুড নাইট।